না, এগুলো পড়াশোনা না তো। আপনাদের কি কষ্ট হইতেছে? না স্যার, ঠিক আছে। সমস্ত ক্লাস যে এনজয় করতে পারবেন তার জন্য হলো এটা এত যে কোর্স। আমাদের প্রতিদিন দৈনন্দিন কিছু প্রয়োজন থাকবেই, এইগুলি উপেক্ষা করেই আপনাকে পড়াশোনা করতে হবে। অকৃষি আর কৃষি এই দুটা জমির পার্থক্য আমরা ভালোভাবে আগে বুঝলাম কিনা, তারপরে হলো পোস্টিং শিখাবো। কারো কি কোনো সংশয় কনফিউশন আছে কিনা? না স্যার। একটু আবার বললে ভালো হয়। যেই জমিতে চাষাবাদ করা যাবে না, যেই জমি চাষাবাদের উপযোগী না, সেটা হলো অকৃষি জমি। আর যে জমিতে চাষাবাদ করা যাবে সেটা হলো কৃষি জমি। সেটা উঁচা থাক, পাহাড় থাক, বিল থাক, নালা থাক, চাষাবাদ করার যোগ্য থাকলে সেটা কৃষি জমি। এটা হলো আয়কর আইনের ভাষ্য আর কি, অন্য ক্ষেত্রে আবার ব্যতিক্রম হইতে পারে। আপনি যে কৃষি জমি আর অকৃষি জমি দুইটাকে সুন্দরভাবে এখানে পোস্টিং দিবেন, আগে তো জানতে হবে কৃষি জমি কোনটা। ওই যে বললাম যে ঢাকার উপকণ্ঠে জায়গা রাখলেন, টঙ্গীতে, গাজীপুরে, তারপরে কি সাভারে, অথবা এদিক দা কেরানীগঞ্জে, অথবা ওই যে যাত্রাবাড়ি, শনি রাকড়া এদিকে রাখলেন, তাহলে কি হবে? আপনি যে জমিটা রাখছেন চিন্তাই করছেন যে এখানে 3 কাঠা রাখলাম, আমি এখানে বিল্ডিং করব, 10 তলা, 8 তলা, 5 তলা। তো যখন রাখলেন তখন এটা কি হবে? কৃষি জমিতেই হবে, কারণ ওখানে তো এখনো আপনি কোনো কাজ করেন বিল্ডিং নাই, হয়নি। জমিটা ফ্রি আছে। কৃষি কাজ করা গেলে এটা কৃষি জমি, কৃষি কাজ না করতে পারলে সেটা হলো অকৃষি জমি।
যে জমিটা যোগ্যই না কৃষিকাজে। আপনি একটা ফ্যাক্টরিকে জমি ভাড়া দিচ্ছেন, এটার উপরে সে ফ্যাক্টরি করে ফেলছে, এটা তো আর কৃষিকাজ করতে পারবেন? এটা না স্যার। অকৃষি জমি হয়ে যাবে তখন। আপনারই জমি, আমাদের দেশে কন্ট্রাক্টে ভাড়া দেওয়া হয়, ফ্যাক্টরির মালিক বিল্ডিং করে নেয়, আপনাকে বছর বছর ভাড়া দিবে নির্দিষ্ট টাইম। ওই জমিটাও তখন আর কি কৃষি থাকবে না, অকৃষি হয়ে যাবে। মানে স্যার এই বছর যেটা কৃষি জমি আছে, পরের বছর বা 2 বছর পরে যখন সেখানে ভবন তৈরি হবে বা বাড়ি হবে, সেই বছর ওটা এডিট করে আবার। আবার আপনাকে অকৃষিতে নিয়ে যেতে হবে। জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আমরা নন এগ্রিকালচার প্রপার্টি, যেটাকে অকৃষি বলা হয়, এটা পোস্টিংটা শিখি। তিনটা বিষয়, একটা হলো ল্যান্ড। যদি আপনি ক্রয় করা থাকে, আমি তিনটা জিনিস এখানে বুঝাবো আগে। লাল কালি পড়ছে তো এর দিয়ে দিয়ে বোঝাবো। আপনি যেই জমিটাতে বাড়ি করছেন, সেই জমিটা আপনার যদি ক্রয়কৃত থাকে পার্সেস, উত্তরাধিকার সূত্রে থাকলে ইনহেরিটেন্স, দান সূত্রে পেয়ে থাকলে গিফট। এই তিন ভাবে আমরা সাধারণত জমির মালিক হই। এখন এরিয়া অফ দ্য প্রপার্টি, ইউনিট, আপনি এখানে ডেসিমেল দিবেন। তাহলে আমরা ধরে নিই যে এটা 8 ডেসিমেল একটা জায়গা, 8 শতাংশ। আপনি কত টাকা দিয়ে এটা ক্রয় করছেন? জমির দলিল মূল্য সাথে রেজিস্ট্রেশন কস্ট। রেজিস্ট্রেশন কস্ট করদাতা অনেক সময় হারায় ফেলে, রেজিস্ট্রেশন করে বাড়ি চলে আসে, পরে আর বলতে পারে না রেজিস্ট্রির খরচ। যদি না বলতে পারেন তাহলে দলিলের মধ্যে যে মূল্য লেখা আছে ওটার সাথে 10 প্লাস করবেন। ধরেন 10 লাখ টাকা আপনার দলিলের মূল্য, তাহলে ওইটার উপরে 10% হলো রেজিস্ট্রেশন খরচ এড করতে হবে। যদি আপনার কাগজপত্র না থাকে, আপনার হারায় যায় বা না বোঝেন। ক্লিয়ার? বুঝতে পারছেন কি? স্যার মিউট হয়ে গেছেন। বুঝতে পারছেন কিনা? দলিল মূল্য আর রেজিস্ট্রেশন কস্ট দুইটা যোগ করে এখানে বসাইতে হয়। অনেকেই দলিল মূল্যে দলিল করার সময় রেজিস্ট্রেশন খরচ কত গেল ওইটার তথ্য রাখে না, হারিয়ে ফেলে। যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে আসবে, কোনো উপদেষ্টা বা কোনো অ্যাডভোকেটের কাছে যাবে, তখন তারা যখন এই পেপারস গুলি চায় তখন আর দিতে পারে না। অনেকে পারে, অনেকে পারে না। তো যারা পারে না তারা দলিলের উপরে যে মূল্য লেখা সেটার উপরে 10% কস্ট ধরে এখানে মূল্য বসাইতে হবে। ধরেন দলিলে লেখা 10 লাখ, 10 লাখের 10% 1 লাখ, 11 লাখ টাকা এখানে জমির মূল্য পড়বে। আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি যে দলিলের উপরের মূল্য আর রেজিস্ট্রেশন করার সময় যে কস্ট, এটা বের করতে হবে। কিভাবে বের করবেন? আপনার যেই টাকাগুলি রেজিস্ট্রির জন্য আপনি দিয়েছেন এগুলি সব পে অর্ডার হয়েছে, শুধু হাতে দিয়েছেন হলো আপনার ভ্যান্ডরের টাকা। ভ্যান্ডরকে কত রেজিস্ট্রেশনে দিয়েছেন এটা তো আপনি জানেনই, হয় 10,000 না 15,000, আর বাকিটা আপনার সব পে অর্ডার পাবেন। তো পে অর্ডারে যে টাকাগুলি গেছে এগুলি সবই আপনার রেজিস্ট্রি খরচ। পে অর্ডারের মধ্যে একটা থাকে হলো উৎসে কর, হ্যাঁ, আর বাকিগুলি হলো রেজিস্ট্রেশন কস্ট। এইটুকু আপনারা বুঝতে পারছেন কিনা? আপনাদের তো প্রত্যেকেরই হয়তো কেনা জমি থাকতে পারে। জি ক্লিয়ার? স্যার, বুঝতে পারছি। কিন্তু এটার হেডে স্যার লেখা আছে ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার। একটু পরে বুঝবেন, আপনার প্রশ্ন নিলাম। আচ্ছা। এখন আরেকটা স্যার, হ্যাঁ, আরেকটা স্যার, এই যে প্রথমে যে ডেসক্রিপশন এন্ড লোকেশন, ডেসক্রিপশন এন্ড লোকেশন, এখানে ল্যান্ড এটা ডেমো হিসেবে দিলেন বুঝি, কিন্তু এখানে লোকেশন কি মৌজার নাম দিতে হবে কিনা? জি 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 জি, মৌজার নাম দিবেন, থানা জেলা ইউনিয়ন, ওই দিন ব্রেকেটে ল্যান্ড লিখবেন। আচ্ছা স্যার। একটু পরে তো এটা বিল্ডিং ও হয়ে যেতে পারে, তাই না? জি। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন করে থাকবো স্যার। বলেন।
স্যার আচ্ছা, অনেক ক্ষেত্রে স্যার আমরা ওই যে জায়গার ভ্যালু বেশি থাকে কিন্তু আমরা ক্রয় করি স্যার অনেক মানে লো প্রাইসে। মনে করেন 10 লাখ টাকা দিয়ে কিনছি, কিন্তু জায়গার ভ্যালু অনুযায়ী ওইটা আপনার দলিলে 20 লাখ টাকা লিখতে হয়। তো এটা কি 20 লাখই আমরা এখানে দেখাবো স্যার? দলিলে যেটা থাকে এটাই শুধু এখানে আসবে, অন্য কি করছেন এটা এখানে আসবে না। অ্যাজ পার দলিল মোতাবেক এখানে আপনাকে উঠাইতে হবে। স্যার ক্লিয়ার? আমার একটা প্রশ্ন। বলেন। সেটা হচ্ছে, আমার পিতার 3.5 শতক জমির উপর আমি 7 লক্ষ টাকা লোন নিয়ে একটা বাড়ি করছি। এইটা আমি কিভাবে দেখাবো? এগুলি আপনাদের ক্লাসে আসছে, পেয়ে যাবেন। তারপর নিয়ে রাখলাম, আজকে একবার বলে দিব। আচ্ছা, এখন ভ্যালু অফ দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার। যিনি জমি ক্রয় করছেন ওনার প্রথমে এই টাকাটা বসবে, বৎসর শেষে এটাই বসবে। এড দিলাম। এখন ধরেন আপনি এই জায়গাটা উত্তরাধিকার সূত্রে পাইছেন পিতার কাছ থেকে, ধরি 5 ডেসিমেল। এখানে আপনি এটা ক্রয় করছেন, করেন নাই। না, এখন এটা জিরো উত্তরাধিকার বসবে। করতে পাইছে। এখন জিরো বসবে। ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ইনকাম ইয়ার, বছর শেষে এটার বাজার মূল্য বসবে। আগে সবাই মূল্য অজানা দেখাইতো, গিফট আর হলো পৈতৃক সূত্রে যে এটা পাইছে, এটা উত্তরাধিকার সূত্রে। এখন আর এটা ব্ল্যাঙ্ক রাখা যাবে না, আপনাকে বাজার মূল্য দিতে হবে। যদি যে বছর আপনি জমিটা পাইছেন ওই বছর এটার বাজার মূল্য ছিল 15 লাখ টাকা। ক্লিয়ার? জি স্যার। এখানে এখানে স্যার, এখানে বাজার মূল্য বলতে কি অরিজিনাল বাজার মূল্য দিব নাকি ওই সরকারি একটা ভ্যালু থাকে না সেটা না, দিব? ওইটা তো রেস্টের ক্ষেত্রে, অরিজিনাল বাজার ওটা মূল্য। তো রেজিস্ট্রির ক্ষেত্রে, হ্যাঁ। এটা মার্কেট ভ্যালু যেটা থাকে ওটাই। আচ্ছা। এখন আর ওই সুযোগও নাই। আপনি দলিল কত করছেন ওই পুরো টাকা এখন হিসাবে দেখাইতে হবে। আজকে আরেকটা আগামী দিন ক্লাসে আপনারা বুঝবেন এটা, হ্যাঁ। আগামী দিন আমরা শুরু করব বাড়ি ভাড়া আয়, কৃষি আয়, ব্যবসা হতে আয়, 3টা ক্লাস একসাথে শেষ করবো। আজকে কিন্তু অ্যাসেট এন্ড লায়াবিলিটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। কিভাবে অ্যাসেট পোস্টিং দেয় সেটা আপনাদেরকে শিখাচ্ছি। আমরা প্রশ্ন না করি, আমরা যে প্রশ্ন করতেছেন এগুলি সব ক্লাসে আছে। আপনারা ক্লাস শেষ করেন, তারপরে প্রশ্ন নিব পরের ক্লাসে। ক্লিয়ার? আপনারা নিয়মগুলি আগে বোঝেন। আপনি যদি ইয়া, কি বলে, হেবা সূত্রে, দান সূত্রে পেয়ে থাকেন, তাহলে কি হবে? গিফট। এখানে গিফট। ডেসিমেল দেখাইলাম, এখানে শূন্য হবে, এখানে বাজার মূল্য হবে। বাজার মূল্য আমি দিয়ে দিলাম, এইগুলি সব মুছে দিলাম, কোনো এন্ট্রি নাই। আমরা বলেছিলাম যে অকৃষি জমি হলো বিল্ডিং, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট। এখানে নন এগ্রিকালচার প্রপার্টি লিখলাম। এখানে আমার যে জমিটার উপরে বিল্ডিং সেই জমিটার পরিচয় আসবে, কি আসবে? মৌজা। মৌজার নাম আসবে। আমরা একটা সংকেত দিলাম এম। তারপরে ইউনিয়ন, তারপরে কি? থানা, তারপরে জেলা। এটা মৌজা যেভাবে লেখা হয় সেভাবে লোকেশনটা পুরাটাই আসবে। মৌজা, থানা, জেলা, ইউনিয়ন, সবকিছুই আসবে। এখন জমিটা যদি আপনি ক্রয় করে থাকেন, পারচেস, যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, ইনহেরিটেন্স, যদি দান সূত্রে পেয়ে থাকেন, গিফট, যেই সূত্রেই হোক না কেন এই জমির পরিমাণ এখানে বসাইতে হবে। ডেসিমেল, এখানে 8 ডেসিমেল জমি আছে। এই জমি আমি ক্রয় করছি, দলিল মূল্য দেওয়া আছে 10 লাখ। আমি 10% রেজিস্ট্রি কস্ট ধরলাম, যেটা আইনে বলা আছে 11 লাখ টাকা আমি জমির ভ্যালু দেখাইলাম। এখন এই 1 ডেসিমেল জমির উপরে আমি একটা 8 তলা ভবন তৈরি করছি। এই ভবন তৈরি করতে গিয়ে আমার 3 কোটি টাকা খরচ হয়েছে। বিল্ডিং নির্মাণ শেষে আমি এখানে ভ্যালু
এট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, এখানে এখন লিখবো 3 কোটি 11 লাখ। 11 লাখ টাকা। ক্লিয়ার? জি স্যার। আমি একটা ফ্ল্যাট কিনলাম, এখানে এই সেম মৌজা লোকেশন বসবে, এখানে পার্সেস। এটা ফ্ল্যাট কিভাবে আমি বুঝবো? স্কোয়ার ফিট থাকলে বুঝবো ফ্ল্যাট। আমি একটা ফ্ল্যাট কিনছি 1830 স্কোয়ার। এখন এটার জমি বোঝাবে না, এরিয়া অফ দ্য প্রপার্টি দিয়া এটাকে ডিফাইন করবে। তো এই ফ্ল্যাটটা আমি ক্রয় করছি 80 লক্ষ টাকা দিয়ে, তাহলে শুরুতেও 80 লাখ, শেষেও বছর শেষে 80 লাখ। 80 লাখ। আমি এখন ফ্ল্যাট গিফট পাইছি, এই ফ্ল্যাটের মৌজা আসবে, এখানে আসবে গিফট, এখানে 1830 স্কোয়ার ফিট, এখানে হবে 0, এখানে ফ্ল্যাটের মূল্য আসবে 80 লাখ। বুঝতে পারতেছি সবাই? জি স্যার। কৃষি জমির পোস্টিং আর কোন জায়গায় সমস্যা হবে? না স্যার। তাহলে যে এই যে জমিটাতে আমি ফ্ল্যাটের বাড়ি পার্ট, করি নাই, সেই জমিটা যখন কৃষি থেকে ট্রান্সফার হয়ে যাবে তখন এই যে এইভাবে পোস্টিং হবে। জমির পরিমাণ এখানে থাকবে, জমির ভ্যালু, বাড়ির দাম লেখার ক্ষেত্রে একটা শর্ত আছে। সেটা হলো আপনি নিজে নিজে তো হিসাব রাখবেন বাড়ি করার সময়, যে রড এত টাকার গেছে, সিমেন্ট এত টাকার গেছে, বালি এত টাকার গেছে, দরজা জানালা এত, সোয়ারেজ খরচ এত, স্যানিটারি খরচ এত, সিটি খরচ এত, মানে ইলেকট্রিক্যাল খরচ এত। তো এই সব কিছু হিসাব করে আপনি 8 তলা বিল্ডিং এর একটা হিসাব নিজে নিজে বানাইলেন, যে ইট বালি সিমেন্ট রড সব মিলায় আমার মজুরি, আমার 3 কোটি টাকা খরচ গেছে। আইনে এটা অ্যালাউবল না। আপনি যে খাতায় যে হিসাবটা মেনটেন করলেন এটা আপনার জন্য। আয়কর আইন হলো গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পিডব্লিউ রেট, যেটা প্রতি বছর বের হয়, কখনো কখনো 2-3 বছর পর পরও বের হয়। পিডব্লিউ রেট অনুসারে আপনাকে এই বাড়ির মূল্য বের করতে হবে। এই জন্য আপনাকে একজন আয়কর উপদেষ্টা বা দক্ষ আয়কর উপদেষ্টা, অভিজ্ঞ আয়কর উপদেষ্টা অথবা অভিজ্ঞ আয়কর নিয়ে কাজ করে অ্যাডভোকেট, সব অ্যাডভোকেট কিন্তু আয়কর নিয়ে কাজ করে না, তাই না? অ্যাডভোকেটদের অনেকগুলি প্রফেশন, কেউ ইমিগ্রেশন লয়ার, কেউ শুধু কোর্ট প্র্যাকটিস করে, কেউ বিভিন্ন কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হয়, ঠিক আছে? তো অ্যাডভোকেটদের অনেকগুলি প্রফেশন আছে। যে অ্যাডভোকেট আয়কর নিয়ে কাজ করে এবং অভিজ্ঞ, এবং যে আয়কর আইনজীবী, অভিজ্ঞ আয়কর আইনজীবী, তাদের কাছে যাবেন, তারা আপনার পিডব্লিউ রেট অনুসারে এই বাড়ির রেট বের করে দিবে। একটা সাউন্ড আসতেছে, ক্লাসের অসুবিধা হচ্ছে, কে করতেছেন? আপনারা বুঝেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাড়ির দাম আপনার মন মতো লিখতে পারবেন না, বাড়ির দাম পিডব্লিউ রেটে কনভার্ট করে তারপরে এখানে লিখতে হবে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা ওই যে আচ্ছা জি ফ্ল্যাটের স্যার যে ক্লিয়ার, ফ্ল্যাট ক্লিয়ার কেনার স্যার। পরে আমি ইন্টেরিয়র ডেকোরেশন করার পরে এটা তো দাম তো বেড়ে যেতে পারে, তাহলে এটার দাম কি একই থাকবে? আচ্ছা, এই সেটাতে 2 নম্বরটা আসতেছে, যেটা। সেটাতে আসতেছে, আসতেছে। তাহলে আপনারা খাতায় নোট রাখেন যে বাড়ির মূল্য আপনি চাইলেও আপনার মন মতো যে হিসাব রাখছেন সেটা বসাইতে পারবেন না। পিডব্লিউ রেট অনুসারে ওই মূল্য বের করে তারপরে এখানে বসাইতে হবে, 1 তলা হোক আর 2 তলা হোক আর 5 তলা হোক, আপনাকে পিডব্লিউ রেট অনুসারে বাড়ির মূল্য বসাইতে হবে। কারণ এটার মাধ্যমে একটা ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যবস্থা থাকে। আমার বাড়ির খরচ গেল 5 কোটি, আমি নিজে নিজে বলবো 3 কোটি, তাহলে 2 কোটি টাকার ট্যাক্স কি সরকার পাবে? আপনি তো ইনকাম থেকেই বাড়িটা করছেন, তাই না? আয়না থাকলে কি করতে পারতেন? মোবাইলটা নিয়ে আসো। প্লিজ, কার এখান থেকে সাউন্ড আসে আপনারা একটু মিউট হন। স্যার এটা যদি গ্রামের বাড়িতে হয় বাড়ি, তাহলে সেটারও কি এই এটা পিডব্লিউ অনুযায়ী গ্রামে, কি রেট বের করতে এটা হবে? গ্রামে না সিটি কর্পোরেশন আইনে এটা বলে নাই। আইনে বলছে যে বিল্ডিং এর মূল্য দেখাইতে হলে আপনাকে পিডব্লিউ রেটে সেই মূল্য বের করতে হবে। ক্লিয়ার?
গ্রামের বাড়ির জি ক্লিয়ার। পিডব্লিউ রেট, গ্রামের বাড়ি না শহরের বাড়ি এটা চিনে না। পিডব্লিউ রেট হলো আপনি কিভাবে কনস্ট্রাকশন করছেন এইগুলির একটা চার্ট দেওয়া আছে। হ্যাঁ, নর্মাল কনস্ট্রাকশন, ইট দিয়ে কনস্ট্রাকশন, পাথর দিয়ে কনস্ট্রাকশন, এইভাবে চার্ট করা আছে। সেখানে গ্রাম না শহর সেটা মেনশন করা নাই। ক্লিয়ার? কনস্ট্রাকশনের জি ক্লিয়ার। কনস্ট্রাকশনের কোয়ালিটি গুলি ওখানে মেনশন করা আছে। এক বাই ফ্ল্যাটের কথা বলছেন, এই যে আমরা একটা ফ্ল্যাট পোস্টিং দিছি, এটা এখানে 80 লাখ টাকা ভ্যালু হয়েছে। তা আপনার যদি ক্রয়কৃত থাকে, আমরা মৌজা দেখাইলাম, এখানে পার্সেস দিলাম, এখানে এই একই ফ্ল্যাট দিই 1830 স্কোয়ার ফিট লিখি, আপনারা আপনাদের জেনুইন যেটা এটা লিখবেন। তা আমি তো ফ্ল্যাট কিনছি, তাহলে আমার এখানে তো দলিল মূল্য বসবে, তাই না? এখন তারপরে আমি যদি ইন্টেরিয়র করি, তাহলে ধরেন 20 লাখ টাকার ইন্টেরিয়র করছি, এখন 1 কোটি টাকা হয়ে যাবে। ক্লিয়ার? জি জি, ঠিক আছে, জি থ্যাংক ইউ। ক্লিয়ার। আমার একটু জানার ছিল, আমার 5 শতাংশ জায়গা আছে, এটার উপরে আমি দোতলা বিল্ডিং করছি, তো ওইটা কোথায় দেখাবো? এই যে প্রথম যে পোস্টিংটা এভাবে দেখাবেন, জায়গাটা কি ক্রয় করা? জি, ক্রয় করা। তাহলে এই যে প্রথম ঘরে দলিল মূল্যের সাথে রেজিস্ট্রি টেন কস্ট পার্সেন্ট যোগ করতে হবে 10%। যদি না জি, থাকে, রেজিস্ট্রি খরচ না থাকে, তাহলে 10%। তারপরে জি। বিল্ডিং এর মূল্য সহ এখানে বসাইতে হবে। এই এইটা যোগ বিল্ডিং এর মূল্য। বিল্ডিং এর মূল্য এখন আপনি যেটা কাউন্ট করছেন এটা হবে না। এখন পিডব্লিউ বিল্ডিং বিল্ডিং করছিলাম আমি 2018 সালে। যেই তো সালেই তখন তো করছেন, প্রত্যেক সালেরই পিডব্লিউ রেট আছে, আপনার ছুটার রাস্তা নেই। যদি 1950 সালে যান তাও আছে, পাকিস্তান প্লেটও ছিল। বলেন, বুঝতে পারছেন? ঠিক আছে। ওই জি। সালের পিডব্লিউ রেট অনুসারে আপনার বাড়ির হিসাব হবে, কোনো সমস্যা নেই। এখানে সরকার আপনাকে বঞ্চিত করবে না। আজ আমি একতলা করছিলাম 1900 মানে 2018-তে, আর দোতলা করছি হলো এই বছর। তাহলে তো ওইভাবে আমার হিসাব দুইটা হবে। ওই একতলার ওইভাবে হিসাব হিসাব হবে হবে। 2018 সালের রেটে, আর এখন যে জি। দোতলা করছেন এটা হলো এখনকার রেটে। দুইভাবেই মেনশন হবে। আমরা আপনাদেরকে একটা রেফারেন্স দেখাই, একটা মিনিট। দেখেন, পিডব্লিউ রেটে এইভাবে বের করতে হয়। জিএফ, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ফিফথ ফ্লোর, স্যানিটারি অ্যান্ড ওয়াটার, ইলেকট্রিফিকেশন, টোটাল, এইভাবে মূল্যটা বের করতে হয় রেট স্কোয়ার মিটার দিয়ে। একটা বের করা পিডব্লিউ রেট আপনাদের দেখাই। দেখেন, এটা এটা একটা বাড়ির, দেখেন এখানে লেখা আছে জনাব সুলাইমান মোল্লা, 6 তলা বাড়ি, পিডব্লিউ রেট 2022 রিভাইজ অনুযায়ী নির্মাণ খরচ দেখানো হয়েছে। বাড়ির মোট আয়তন প্রতি স্কোয়ার ফিট 2200 স্কোয়ার ফুট। 2200 স্কোয়ার ফুট। এখন দেখেন এই যে জিএফ ফাউন্ডেশন, ফাউন্ডেশনের রেট কত? 15,501 পূরণ স্কোয়ার মিটার দিয়ে এটাকে পূরণ করে 31 লাখ এত টাকা। জিএফ গ্রাউন্ড ফ্লোরের খরচ এত টাকা করে, রেট এত, এটা পিডব্লিউ রেট। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, এভাবে দেখেন 2,95,28,440 টাকা। এই টাকাটাই বসাইতে হবে এবং অফলাইনে জমা দিলে এই চার্টটা আপনাকে সাথে জমা দিতে হবে। আর এখন যদি অনলাইনে আপনি বিল্ডিং এর খরচ পিডব্লিউ এর মোতাবেক বসান, তাহলে এই চার্টটা আপনার ফাইলে রেখে দিতে হবে, কারণ এই ফাইলে অডিট হবে, তখন আপনাকে দেখাইতে হবে। ক্লিয়ার? আমাদের হাতে যদি বাড়ির নির্মাণের মূল্য দেখানোর ক্ষমতা থাকে, তাহলে আমরা কি করব? কম দেখাবো। ক্লিয়ার? তো কম দেখালে সরকার ট্যাক্স কম পাবে না?
5 কোটি টাকা দিয়ে বাড়ি করে 3 কোটি টাকা দেখাবো, কিছু করার আছে? এইটা যাতে না পারেন এই জন্য এখানে একটা বাউন্ডারি দিয়ে দেওয়া হয়েছে, লিমিটেশন দেওয়া হয়েছে যে আপনাকে পিডব্লিউ রেটে বাড়ির মূল্য বের করতে হবে। ক্লিয়ার সবাই? জি স্যার ক্লিয়ার। তবে ইয়ে স্যার, ওই যে আপনার টিন শেড বাড়ির ক্ষেত্রেও কি পিডব্লিউডি না, ডি এর রেট না, আছে না, কিনা? না, না, বিল্ডিং এর ক্ষেত্রে, টিন শেড বাড়ির ক্ষেত্রে না। জি টিন শেড বাড়ির ক্ষেত্রে আপনারা ব্রিফ রাখবেন, যেটা টিন শেড বিল্ডিং সেই ক্ষেত্রে আপনারা নিজে যে মূল্য বের করবেন ওইটাই হবে। তারপরেও 9-6 যেন না হয়, হ্যাঁ। কারণ জি উপকর কমিশনার অনেক প্রশিক্ষিত, ট্রেনিং প্রাপ্ত, সে আপনার 9-6 ধরে ফেলবে। অডিটে পড়লে যদি আপনার 9-6 ধরে তাহলে 3 গুণ জরিমানা করবে। ক্লিয়ার? জি 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 আপনার 10 লাখ টাকা লুকাইছেন, 30 লাখ টাকা আপনাকে জরিমানা করে ফেলবে, তখন কি করবেন? এখন কিন্তু এনবিআর অনেক হার্ড লাইন, এনবিআর বিলুপ্ত করে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো নীতি নির্ধারণী বিভাগ আর একটা হলো আদায় বিভাগ। এখন হুম, দেখবেন যে রিক্সাওয়ালা চিঠি পাচ্ছে, টিন আছে মানে তার ঘরে চিঠি, বাড়ি আছে আপনার বাড়ির নিচতলায়, দেখবেন ঘুম থেকে ওইটা সকালবেলা ডাকতেছে, ইন্সপেক্টর নামেন, বাড়ি কিভাবে করছেন হিসাব দেন, ফাইল বের করেন। আগের মতো কি আর আপনি হিসাব না দিয়ে থাকতে পারবেন না, কারণ এখন বিভাগই আলাদা হয়ে গেছে, কাজ অনেক দ্রুত গতিতে করতেছে এবং প্রজ্ঞাপন হয়েছে ইতিপূর্বে অডিট হয় না এরকম 1/3 ফাইল বাধ্যতামূলক অডিট হবে। এই প্রজ্ঞাপন অনুসারে 3 বছরের মধ্যে সবাই অডিটে পড়ে যাবেন, যে যেরকমই থাকেন না কেন। তাহলে আপনাকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে সম্পদ, বিল্ডিং সবকিছুর হিসাব দিতে হবে। তাহলে যারা ফাইল ইতিপূর্বে সুন্দরভাবে করেন নাই তারা গোছান। আচ্ছা, তাহলে বাড়ির মূল্য তো ক্লিয়ার। জি স্যার, এটা স্যার একটু গ্রুপে দিয়ে দিয়ে স্যার। এটা গ্রুপে দিয়ে দিলে তো ইনকাম কমে যাবে উকিলদের, তখন কি হবে বলেন? না স্যার, একটু দিয়ে দেন স্যার, তাহলে না সবাই তো শিখতে আসছে। দেখে তো আর এটা শিখতে পারবেন না। আচ্ছা, যাই হোক, দিয়ে দিব। না, এটা ওর নমুনা রইলো আর কি স্যার। এখন পরক্ষণে বুঝেন, একটা জমি, দুইটা জমি আপনি সুন্দরভাবে পোস্টিং দিচ্ছেন, আপনার যদি জমি বেশি হয়, 10টা, 20টা, 30টা জমি আপনার, তখন কি করবেন? এটাকে ওয়ার্কিং করতে হবে। কিভাবে ওয়ার্কিং করবেন? সবাই একটু দেখেন। দেখতে পাচ্ছেন নাকি ছোট হয়ে গেছে? আর একটু বড় করলে ভালো হবে। দেখেন, মোহাম্মদ আইয়ুব হোসেন, টিএন নাম্বার এত, কৃষি। দেখেন মৌজার নাম, ইউনিয়ন, থানা, জেলা, দলিল নাম্বার, দলিল নং, জমির পরিমাণ, তারপরে কি দলিলের ধরন, হেবা দলিল, জমির মূল্য, জমির বর্তমান অবস্থা, বাড়ি ও কৃষি, মিক্সার। একসাথে বাড়ি ও কৃষি থাকে না, বাড়ি আর কৃষি জমি। পরেরটা দেখেন, হেবা ঘোষণাপত্র দলিল, চাষাবাদযোগ্য জমি। তারপরেরটা সাবকাবলা দলিল, আংশিক বাড়ি, আংশিক চাষাবাদযোগ্য। বুঝতেছেন? যার জমি বেশি তার এইভাবে ওয়ার্কিং করে নিতে হবে। সামারি, আপনি আয়কর যদি ফাইল আপনার অডিটে পড়ে তখন যেন আপনি সুন্দরভাবে এই সামারি অনুসারে গুছায় দেখাইতে পারেন। এই চার্টটাও আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা এটা শিখবেন।
এভাবে ওয়ার্কিং করে তারপরে এই যে নালা, আংশিক বাড়ি ও চাষাবাদযোগ্য জমি, নিচে দেখেন মোট জমির পরিমাণ। এই আইয়ুব সাহেবের টোটাল কৃষি জমির পরিমাণ হলো 25.8 শতাংশ। এই সমস্ত শতাংশ যোগ করে এখানে বসাতে হচ্ছে। এবং সর্বমোট জমির মূল্য 34,02,300। এইভাবে ওয়ার্কিং করে তারপরে আপনি এই জায়গায় এসে বসাইবেন। ক্লিয়ার? স্যার 29 লাখ টাকা এটা কি একটাই সিরিয়াল নাম্বার 1 নম্বরে বসালে হবে? 34,02,300। এটা হলো আমরা অফলাইনে জমা দিয়েছি বিগত বছর এই নিয়মে। এখন আপনি অনলাইনের ক্ষেত্রে সব ভেঙে ভেঙে দিতে হবে। ভেঙে ভেঙে দেওয়ার আগে আপনার জন্য কাজটা সুন্দরভাবে স্মুথলি হয়, তার জন্য আগে আপনি বুঝতে এইভাবে পারছি। কি ওয়ার্কিং করে নিবেন। আপনি দলিল দেখে লিখতে গেলে তো ভুল হবে, তাই না? জি স্যার, এই বুঝতে পারছি। ওয়ার্কিংটা আমরা আপনাদের কাজের স্বার্থে দিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে ওয়ার্কিং করে কাজ করবেন। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আমাদের এখানে দুইজন ম্যাডাম আছে, আপনারা আছেন আজকে? একজন হলো ফাতেমা আপা, আরেকজন হলো কি জানি, ভুলে গেলাম। আপনারা দুইজন আছেন? জি আছি, আছি আছি। আপনারা জি বুঝতেছেন? ভাইয়া আছে, বুঝতেছি। আপনারা ট্যাক্স শিখতে আসছেন, আপনাদের প্রতি আমাদের একটু আলাদা নজর আছে। কারণ হলো যে আমাদের পুরুষদের পাশাপাশি আপনারাও ট্যাক্সে দক্ষ হবেন। তাহলে না বুঝে থাকলে জানাবেন আমাকে কোথাও যদি সমস্যা হয়। আর আমাদের ট্রেনিংটা আগেই বলছে যে একটু ব্যতিক্রম ট্রেনিং। আমরা এ টু জেড একদম, যেটা আপনাদের এই ক্লাসে হওয়ার কথা না সেভাবে আপনাদের ক্লাস করাচ্ছি, যেন থ্যাংক একটা ভালো আইডিয়া আপনাদের ইনকাম ট্যাক্সের উপরে তৈরি হয়। হ্যাঁ? থ্যাংক ইউ স্যার। কৃষি জমির পোস্টিং একই সিস্টেম, পারবেন না দিতে? মৌজা, লোকেশন, ম্যাপ, পার্সেস, ইনহেরিটেন্স, গিফট, একই সিস্টেম। কৃষির শুধু এই যে বাড়ির মূল্য পরে এসে যোগ হয়েছে, এইটা নাই। আর মাঝখানে দেখেন অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি। আপনি একটা জমি বায়না করছেন, এখনো রেজিস্ট্রি করেন নাই, সেই ক্ষেত্রে আপনি এখানে লিখবেন ল্যান্ড, টাইপ অফ অ্যাকুইজিশন, পারচেস, কত টাকা অ্যাডভান্স দিচ্ছেন। ধরেন 10 লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছেন। বছর শেষেও এখানেই 10 লাখ টাকায় বসবে। ঠিক আছে? জি। আবার ধরেন আপনি 5 বছরের জন্য একটা ফ্ল্যাট বুকিং দিচ্ছেন, ফ্ল্যাট। তাহলে আপনি এখন 10 লাখ টাকা দিয়ে বুকিং দিচ্ছেন, বছর শেষে 10 লাখই, পরবর্তী বছর এসে কি হবে? আবার 1 বছরে 10 লাখ টাকা ইনস্টলমেন্ট দিচ্ছেন, এখানে এসে হবে 20 লাখ। কারণ এটা এখনো আপনি রেজিস্ট্রেশন পান নাই, এজন্য এই যে দেখেন লেখা আছে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি। আপনি যদি ফ্ল্যাট, বিল্ডিং এগুলি অ্যাডভান্স করেন বা বুকিং দেন, পর্যায়ক্রমে টাকা দেওয়ার পরে হলো আপনি দলিল পাবেন, তাহলে এইভাবে এখানে পোস্টিং দিতে হবে। এখন শেয়ার মডেলে বাড়ি করে না ঢাকাতে, এক অফিসে চাকরি করে 20 জন মিলে একটা জমি কিনে তারপরে আবার 20 জন মিলে সমহারে টাকা দিয়ে বিল্ডিং করে। আপনাদের মধ্যে আছেন কেউ? না থাকলে আপনারা পাবেন, তাদেরও এই সিস্টেমেই পোস্টিং হবে। আর যারা ফ্ল্যাট বুকিং দেন তাদেরও একই সিস্টেমে পোস্টিংটা হবে। তা কৃষি জমি আর ওইটা একই সিস্টেমের পোস্টিং। আমরা পরে আবার আসবো ফিনান্সিয়াল অ্যাসেট, আর্থিক পরিসম্পদের ব্যালেন্সটা এখানে বসবে। একটা সাউন্ড আসতেছে প্লিজ। আর্থিক পরিসম্পদ কি? অর্থ বিনিয়োগ করে যে অর্থ আমরা পাই এটাকে আর্থিক পরিসম্পদ বলা হয়। তাহলে আমাদের যদি শেয়ার থাকে, সঞ্চয়পত্র থাকে, এগুলো এখানে পোস্টিং দিতে হবে। শেয়ার থাকলে এখানে শেয়ার সার্টিফিকেটের নাম্বার, শেয়ারটা ক্রয়কৃত নাকি ইনহেরিটেন্স না গিফট সেটা উল্লেখ করতে হবে। এখানে ব্রোকারেজ হাউসের নাম দিতে হবে। আর এখানে হলো শেয়ার সার্টিফিকেটের ভ্যালু, কত টাকা শেয়ার আছে, ব্যালেন্সটা আপনার বসবে। তারপরে দেখেন সঞ্চয়পত্র, সঞ্চয়পত্রের টাইপ, সঞ্চয়পত্র 5 প্রকার আছে, আপনাদেরকে দিয়েছি হোয়াটসঅ্যাপে। রেজিস্ট্রেশন নাম্বার,
এখানে কবে সঞ্চয়পত্রটা ক্রয় করছেন সেই ডেট, আর এখানে হলো সঞ্চয়পত্রের ভ্যালু। আপনার 5টা সঞ্চয়পত্র থাকলে এই যে এড দিয়ে আরেকটা লিখবেন, এভাবে এড এড দিয়ে লিখবেন। এগুলি সব ব্যালেন্স বসবে শুধু। ফিক্সড ডিপোজিট, আপনার কোন ব্যাংকে ফিক্সড ডিপোজিট আছে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আর এই জায়গায় বসবে হলো কত টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা আছে সেই টাকাটা। ডিপিএস, এটাও ব্যালেন্স বসবে। ডিপিএস যে ব্যাংকে আছে সেই ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার। ধরেন আপনার ডিপিএসটা 4 বছর ধরে করা আছে, 4 বছরে মনে করেন 4,80,000 টাকা আপনার জমা হয়ে গেছে, টোটাল ব্যালেন্স বসবে। লোন গিভেন টু আদার্স, আপনি যদি কাউকে, এতে স্যার সুদও বসবে না, শুধু ব্যালেন্সটা বসবে স্যার? শুধু ব্যালেন্স, এটা তো অ্যাসেট লাইবিলিটি, এখানে শুধু ব্যালেন্স বসবে। তারপরে জি দেখেন স্যার। ডিপিএস গেল, তারপরে হলো লোন গিভেন টু আদার্স। আপনি যদি কাউকে ঋণ দেন, আপনার ছোট ভাইকে ধার দিছেন, সেটা এখানে বসবে। আপনার ফাইল থেকে কিন্তু টাকা বের হওয়ার কোনো রাস্তা নেই। ফাইলের টাকা বের হলে তার এগেনস্টে আরেকটা হেড থাকতে হবে। জমি বিক্রি করে লেছেন, তার এগেনস্টে কি হবে বলেন তো? জমি বিক্রি করলে এগেনস্টের হেড হলো নগদ টাকা বাড়বে, টাকা চলে আসবে। আবার আবার নগদ টাকা দিয়ে জমি কিনলে টাকার এগেনস্টে হেড কি হবে? জমি। ফাইল থেকে টাকা কোনোদিনই বের হবে না। আমরা বুঝি যে জমি বিক্রি করে ফেললাম, আমার ফাইল থেকে বের হয়ে গেল, জমি বের হয়ে গেছে, এগেনস্টে কি আসতেছে? 1 কোটি টাকা বিক্রি করছি, টাকা। ওই টাকা আবার কোথায় গেছে এই হিসাব দিতে হবে। ওই টাকা যদি না খরচ করেন তাহলে ব্যাংকে, আর যদি খরচ করেন তাহলে কিভাবে খরচ করছেন। জমি কিনছেন, বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, এইগুলি আবার ফাইলে আসবে। তার মানে টাকা বের হওয়ার কোনো সুযোগ নাই। সম্পদ যেটা ঢুকাইছেন সেটা এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। ওটার এগেনস্টে আরেকটা আসবে। গাড়ি কিনছেন, গাড়ি বিক্রি করে লেছেন, আবার টাকা আসবে। ফাইল থেকে কোনো কিছু হারিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আপনার ফাইলে টাকা আছে 10 লাখ, আপনি ছোট ভাইকে ধার দিছেন, সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে লোন, ধার যেটাই লেখেন। যদি আপনি ধার দিয়ে থাকেন তাহলে বড়ুয়ার লিখবেন। এখানে আপনার ছোট ভাইয়ের নাম লিখলেন। একটা সাউন্ড আসতেছে প্লিজ। এখানে যাকে ধার দিয়েছেন তার 3 নাম্বার বসবে, এখানে অ্যামাউন্ট বসবে। বুঝতে পারছেন? যদি লোন দিয়ে থাকেন, 3 নাম্বার না থাকলে? জি, 3 নাম্বার নাই, সেক্ষেত্রে কি করণীয়? এটা দেখাইতে পারবেন না, আপনার ছোট ভাইও এটা দেখাইতে পারবে না। আপনি মনে করেন 5 লাখ টাকা ধার দিয়ে লাইছেন, যার 3 নাম্বার নাই তাকে দিতে পারবেন না, দিলেও এটা এখানে আসবে না। না আসলে আপনি এটা দেখাতে পারবেন না। দান, দার, এইগুলি যে দিছে তার টেনে থাকতে হবে, যে নিচে তার টেনে থাকতে হবে, তাহলে কার্যকর, নতুবা কার্যকর না। আপনি বললেন আপনার বাবা আপনাকে দান করছে টাকা, তাহলে আপনার বাবার ফাইলে এটা থাকতে হবে। না থাকলে আপনি দেখাইতে পারবেন না। যিনি দিছে তার ফাইলে থাকতে হবে, যিনি নিছে তার ফাইলে উঠতে হবে, দুইজনেরই ফাইল থাকতে হবে। না থাকলে এই শর্ত প্রযোজ্য না আপনার জন্য। প্রভিডেন্ট ফান্ড, আপনার যে প্রভিডেন্ট ফান্ড ছিল, নেম অফ দ্য এমপ্লয়ার, আপনি কোথায় জব করেন সেই নাম, পার্টিকুলার্স অফ দ্য ফান্ড। এখন আপনি যদি সরকারি চাকরি করেন তাহলে লিখবেন জিপিএফ, অ্যাকাউন্ট নাম্বার। এখানে টাকা, কত টাকা আপনার ব্যালেন্স হয়েছে। আপনি 10 বছর চাকরি করেন, 20 বছর চাকরি করেন, হয়তো আপনার 25 লাখ টাকা জমে যেতে পারে প্রভিডেন্ট ফান্ডে, সেটাই লিখবেন। হেড, আমরা বেসরকারি চাকরিটা দেখাই। বেসরকারি চাকরি থাকলে এখানে আরপিএফ লিখবেন, অ্যাকাউন্ট নাম্বার দিবেন, কত টাকা ব্যালেন্স হয়েছে সেটা লিখবেন। যার চাকরি জীবন শেষ তার এরকম আছে 70 লাখ টাকা হয়ে যায়। ক্লিয়ার? মোটর কার, আপনি যদি গাড়ি থাকে, স্যার বেসরকারি তো অ্যাকাউন্ট নাম্বার থাকে না আরপিএফ এর, সেক্ষেত্রে কি অ্যাকাউন্ট নাম্বার না লিখলে চলবে? অবশ্যই থাকে। আপনাকে সার্টিফিকেট দিতে বলবেন অ্যাকাউন্টেন্টকে, ওখানে লেখা থাকে, একটা নাম্বার থাকে। না স্যার, আমি নিজেও তো জব করি, আমাকে আমি আমি সার্টিফিকেট দেয়। এটাতে পরে আসতেছি। হ্যাঁ, থাকে। আপনার ওকে। টাকাটা জমা হয় কই বলেন? আপনার কাছে এটা টাকা স্যালারি কেটে রাখেন। অ্যাকাউন্টে, জি, স্যালারি অ্যাকাউন্টে, কোম্পানির অ্যাকাউন্টে। কোম্পানি কখনো তার অ্যাকাউন্টে ইয়া রাখতে পারবে না। আপনার শ্রম আইন আছে দেশে, ঠিক আছে? পিএফ, কোম্পানি পিএফ, পিএফ